তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি। জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। তোমার আব্বা মা আমার কাছে লুকোতে পারে, তুমি তো আমার বউ ছিলে, আমাকে এতটুকু ভরসা করতে পারলে না? তুমি আমার কাছে লুকিয়ে গেলে। একটা কথা মনে রেখো, আমি ও বাড়ি ছেড়ে চলে এলেও আমি ও বাড়ির সন্তান। আর এটা এটা আমার ছেলে, আমাদের বংশধর। আপনি কি বলছেন আম্মা? আমার মায়ের অসুখ, আমাকে দেখতে চেয়েছে, আর আপনি বলছেন রাগারাগি করছি কেন? অন্তরা, এত রাতে এখানে দাঁড়িয়ে আছিস কেন? এমনি ঘুম আসছিল না তো, তাই একটু বারান্দায় এসে দাঁড়ালাম। বাচ্চা জামাই ওরা কি ঘুমোচ্ছে? হ্যাঁ। তবুও এত রাতে এখানটায় একা একা দাঁড়িয়ে আছিস, কি হয়েছে আমাকে বলবি? না না, আমার কিছুই হয়নি। নতুন করে আমার আর কি বা হবে? বলতে যখন চাচ্ছিস না, তখন আর জোর করবো না। এখন তো তুই বড় হয়েছিস, বাচ্চার মা হয়েছিস, নিজের ভালো মন্দ নিজেই বুঝতে শিখে গেছিস। আমাদের পরামর্শ তোর আর এখন দরকার নেই, তাই তো? কিন্তু একটা জিনিস বলে ভুলে গেছিস অন্তরা তুই, আমরা কিন্তু তোর চেয়ে কিছুটা হলেও বেশি দেখেছি। তাই আমাদের পথ চলতে গিয়ে জীবনে যে হোঁচট আমরা খেয়েছি, সেই হোঁচট তোরাও খাস, সেটা আমরা চাই না। যা ভালো বুঝিস তাই কর। চাচি, আজ রাতটা আমাকে ছেড়ে যেও না চাচি। আমি বড় একা। আমি কি করব, আমার কি করা উচিত, আমি কিছুই বুঝতে পারছি না। আমার কথা, আমার ইচ্ছে, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা কেউ কখনো জানতেই চায়নি। সবাই যার যার মতো সিদ্ধান্ত নিয়ে আমাকে চান। মাও বোঝে না যে আমার স্বামী যেমনই হোক, সে আমার স্বামী। আমার স্বামীও বোঝে না যে তারা আমার বাবা মা। আমি যে কি করব, আমি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আমাকে কি একটু খুলে বলবি? সেদিন ওর চাচা এসেছিল, একটা চিঠি দিয়ে গেছে। হ্যাঁ জানি তো,
তাতে কি হয়েছে? কি লেখা ছিল চিঠিতে? চিঠিতে ওর আব্বা লিখেছে ওর আম্মা খুব অসুস্থ। তারপর? তারপর তারপর সেদিন আমি ওখানে বসেছিলাম, হঠাৎ করে ফুলমি আসে। আমি এখন কি করব? আমি কি আম্মাকে চিঠিটা দিতে বারণ করেছিলাম? আমি তো জানতামই না যে চিঠি এসেছে। বাড়িতে মিলন, যদি বাড়ির জামাই না থাকে আমি কত লোককে কৈফিয়ত দেব? শান্ত হন তোরা, শান্ত হ। প্রতিটা মেয়ের জীবনেই এমন সময় আসে রে, তখন মাথাটা ঠান্ডা রেখে সে সময়ের সঙ্গে লড়াই করতে হয়। আর প্রতিবেশীদের কথা বলছিস, তাদের কাজই তো নিন্দা করা, সে নিয়ে তুই ভাবিস না। আমার মনে হয় কি, ফুলমিয়ার বাড়িতে যাওয়াটা খুব জরুরি। দেখ, আমাদের ফুলমিয়া খুবই দায়িত্ববান, খুব ভালো মানুষ। ও এমন কোনো কাজ করবে না যাতে তোর কোনো রকম কষ্ট হয়। চাচি, ও আর ফিরে আসবে তো? আমার যে খুব ভয় করছে। ওর বাবা মা চাচা চাচি সবাই খারাপ মানুষ। ওকে যদি আর ফিরে আসতে না দেয়, ও যদি আবার বিয়ে করে ফেলে, আমার কি হবে? আমি আমার বাচ্চাটাকে নিয়ে কিভাবে সারা জীবন থাকবো চাচি? কেন এত বাজে কথা ভাবছিস? ফুলমিয়া তো এমন ছেলেই না। শোন, এই সন্তান তোর একার নয়, এটা ফুলমিয়ারও সন্তান। সন্তান বাবা মাকে ভুলে যেতে পারে, কিন্তু বাবা মা সে তো কিছুতেই সন্তানকে ভুলতে পারে না। সন্তানের টান যে কত বড় টান, সেটা একমাত্র বাবা মাই বুঝতে পারে। আমি সেটা জানি চাচি, কিন্তু কিন্তু আমার মন তো কোনোভাবেই মানতে চায় না। আমি আর কোনোভাবেই ওই বাড়িতে ফিরে যেতে চাই না। আমি চাই না ওই বাড়ির কারোর ছায়া আমার সন্তানের উপর পড়ুক। আমি চাই না আমার সন্তান আমার স্বামীর মতো একজন মেরুদণ্ডহীন মানুষ হোক। আমি চাই না চাচি। সেটা তো খুবই ভালো কথা। এই কথাটাই তুই ফুলমিয়াকে ভালো করে বুঝিয়ে বলবি। ফুলমিয়া তোকে ভালোবাসে, সে ঠিক তোর কথা বুঝতে পারবে। আর যদি না বুঝে, ও যদি আমাকে ওই বাড়িতে যেতে জোর করে, তখন আমার কি হবে? আমার বাচ্চাটার কি হবে চাচি? কিছু কিছু প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না রে অন্তরা, সময়ের হাতে ছেড়ে দিতে হয়। তখন সময়ই বলে দেয় কি করা উচিত। খারাপ চিন্তা কখনোই ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে না, বরং সবকিছু খারাপ করে দেয়। তাই পরের কথা আগে ভেবে কষ্ট পেয়ে এখনকার সুন্দর সময়টাকে নষ্ট করার কোনো মানে হয় না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়েই থাকে, সেটা নিজেরাই মিটিয়ে নিবি। সেটাই করবি যেটা তোর মন চাইবে, যেটা সবার জন্য ভালো হবে। যা, ঘরে যা। কাল সকালে ফুলমিয়া চলে যাবে, আজকে রাতটা নষ্ট করিস না। হলো তোমার? কই গো, আর কতক্ষণ লাগবে? কি হইলো তোমার? আরে আমার তো অন্য কোনো কাজ আছে নাকি? সময় মতো কর্তা যদি আমার না পায়, কি মুশকিল এটা না পড়বো? আরে দাঁড়াও না একটু, আসতেছি। সেই তখন থেকেই তো বলতেছি দাঁড়ান একটু, আসতেছি আসতেছি। তুমি এমন সাজতেছো যেন বিয়া বাড়িতে যাইতেছি, আর আমরা যাইতেছি মিলাদে। মিলা শেষ হইলে তারপর যে লাভ আছে নাকি কোনো? চলো চলো। দাঁড়াও 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 দাঁড়াও।
কি স্বাদ সাজছ গো। কেন এ আমাকে খারাপ লাগছে? আমি কি সেই কথা বলছি? হ্যাঁ, তোমারে দেখা মন হইতেছে আসমান থেকে হুর পরে টাইম আসছে। থাক, আর বাড়িয়ে বাড়িয়ে বলতে হবে না। আমার জানা আছে আমাকে তোমার কতটুকু ভালো লাগে। আমি কি তোমার ভালোবাসি না? থাক, আমার জানা আছে। ওই বাড়িতে যাওয়ার জন্য তোমার কেন এত তাড়া, তুমি কি মনে করেছো আমি বুঝি না? ওই বাড়ির যে বিধবা মেয়ে মানুষটা আছে তার সাথে ফষ্টি করার জন্য তো তোমার আর তর্স হয়েছে না। আমি তো এখন পুরনো হয়ে গেছি, আমাকে ভালো লাগবে কেন? বউ কি কখনো পুরানো হয়? হ্যাঁ, তুমি না থাকলে আমার যে কি হইতো আল্লাহ জানে। আমি যে তোমার কত ভালোবাসি এইটা যদি তুমি একবার বুঝতা। থাক, আর জেনে কাজ নেই। দেরি হলে ও বাড়ির লোকেরা আবার ভাববে। এদিকে বেলাও গড়িয়ে গেল, সব কাজেই দেরি, কোনো কাজ সময় মতো করতে পারো না। চলো তো চলো। বুঝে ফেলো আমি নাকি দেরি করি। এরকম বউ থাকার সে শত্রু থাকা বহুত ভালো। কই গো, চলো। আসতেছি। আজ তো গ্রামের বাড়িতে মিলাদ, সবাই হয়তো এসেছে, শুধু আমি নয়। কোন মুখে যাব? অন্তরা যখন ঢাকায় ছিল একদিনও তো বাচ্চাটাকে দেখতে যেতে পারলাম না। আজ অন্তরার বাচ্চা সুস্থ হয়ে গেছে বলেই তো মিলাদ। আল্লাহ, সমস্ত কাজ যেন ভালোভাবে হয়ে যায়। তুমি সবসময় কি এত ভাবো বলো তো? হ্যাঁ, না কিছু না। আচ্ছা, কি বলতে এসছো সেটা তাড়াতাড়ি বলে আমাকে নিস্তার দাও। তুমি সবসময় আমার সাথে এভাবে কেন কথা বলো? আমি কি তোমার শত্রু? আরে বাবা, আমি যা করি সব তো আমাদের পরিবারের জন্যই করি। তুমি শুধু নিজেরটাই বোঝো, সবসময় শুধু আমি আর স্বামী এই নিয়ে আছো। শোনো, কখনো কখনো অন্য লোকের কথা ভাবতে হয়, তাহলে দেখবে মন অনেক শান্তি পাবে। এই জগতে নিজের চেয়ে অন্যকে কে বেশি ভালোবাসে বলো তো? কেউ না। সবাই পৃথিবীতে নিজেকেই সব থেকে বেশি ভালোবাসে। কখনো কখনো সেই ভালোবাসা অন্য লোকেও পায়। এই, রোজ রোজ এমন কথা শোনাও কেন? হ্যাঁ, ভালো না লাগলে তালাক দিয়ে দাও। আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে যাই। এই তো শুধু একটা কথাই পেয়েছো, তালাক দাও তালাক দাও। তুমি গেলে চলে যাও, কখনো আমার ছেলে মেয়েকে নিয়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাববে না। ও, আমাকে এখন প্রয়োজন হবে কেন? আমি তো পুরনো হয়ে গেছি। আমাকে তাড়াতে পারলে বাঁচো, আমাকে তাড়িয়ে একটা নতুন বিয়ে করতে পারো। আমি এসব বুঝি না, সব বুঝি আমি। তোমার মতো নোংরা মনের মানুষ এ কথাই ভাববে, আর এটাই স্বাভাবিক। থাক, বেশি কথা বলে লাভ নেই। যেটা বলতে এসছো সেটা বলে ফেলো। না, বলছিলাম আর কি, আগামী সপ্তাহে আমার ভাইয়ের ছেলের আকিকা, তাই বাবা চিঠি লিখে বলেছে ওখানে যে কয়েকটা দিন থাকতে। তাই আমি বলছিলাম তুমি যদি অফিস থেকে কয়েকটা দিন ছুটি নিতে, তাহলে বাবার বাড়ি যে বেরিয়ে আসতাম। আর আর মনে আছে সেই কবে 7 বছর আগে গিয়েছো, এরপর তো আর যাওয়াই হয়নি। তাই বলছিলাম। না, আমি যাব না। কেন যাবে না কেন তুমি? অফিসে তো আরো কয়েকটা ছুটি পাওনা আছে, তাহলে অসুবিধা কোথায়? তবুও যাব না, আমার অফিসে কাজ আছে। আসল কথাটা বলো না। তুমি আমার বাপের বাড়িতে যেতে চাও না। আমার বাপের বাড়িতে গেলে তোমার মান সম্মানে লাগে। হ্যাঁ লাগে, হয়েছে। তুমি যতদিন না পর্যন্ত আমার আব্বু আম্মুর সঙ্গে মানিয়ে চলবে, ততদিন পর্যন্ত আমিও তোমার বাপের বাড়ি যাব না। ও, এখন বুঝতে পেরেছি। এই জন্যই সকাল থেকে মন খারাপ না? আব্বা আম্মার জন্য মন কেঁদে উঠেছে বুঝি? কাঁদবেই তো, তোমার মতো মেয়েকে বিয়ে করেছি, তাই সারা জীবন কাঁদতে হবে না? বাড়ির কোনো অনুষ্ঠানে তো আমি যেতে পারি না। তুমি যেমন আমার বাড়ির কোনো অনুষ্ঠানে যাও না, ঠিক আমিও তোমার বাড়ির কোনো অনুষ্ঠানে যাব না। এটা আমি নিয়ত করেছি। এত বড় মিথ্যা কথাটা তুমি বলতে পারলে? এই,
তোমাদের গ্রামের বাড়ির কোন অনুষ্ঠানে আমি যাইনি বলো তো? ও, বুঝতে পেরেছি, আজ তোমাদের বাড়িতে মিলাদ, আর সেজন্য আমি যাইনি বলে তুমি আমাকে কথা শোনাচ্ছ না? বলবো না, বাড়িতে সবাই আছে আর শুধু আমি নেই। আচ্ছা, সারা গ্রামের লোক কি ভাববে বলো তো? আজ বাড়িতে মিলাদ, অথচ বড় ছেলের বউ নেই। যা ভাবে ভাবুক, আমি আর ওখানে যাব না। অন্তরার বাচ্চা সুস্থ হয়েছে বলে তার বাসায় মিলাদ। তোমার বাবা আমার সাথে যে ধরনের খারাপ ব্যবহার করেছে, এরপর থেকে তোমাদের পরিবারের কোনো শুভ কাজে আমি থাকবো না। এতে তুমি কোথাও যাও আর না যাও, তুমি আমাকে বকো, মারো, যা ইচ্ছা তা করো, আমি কোথাও যাব না। তোমাদের কোনো শুভ কাজে আমি যাব না। আজ বাড়িতে মিলাদ, আর আমার জামাই নিজের বাড়িতে গিয়ে বসে আছে। আমি বাইরে গিয়ে লোকজনকে কি বলবো? আবার কপালে পোড়া, কোনোদিন একটু শান্তি পেলাম না। কোনো অনুষ্ঠানে আমার পাশে আমার জামাই থাকে না। কে জানে ওই বাড়িতে নতুন কি বুদ্ধি চালাচ্ছে ওর চাচিমা। ফুল মিয়া আবার ওদের বুদ্ধিতে কোনো ভুল পথে চলে যাবে না তো? হে আল্লাহ, ফুলকে শক্তি দিও যাতে ওর মা আর ওর চাচি ওকে কোনো কুবুদ্ধি দিতে না পারে। আমি আর ওই নরকে ফিরে যেতে চাই না। এই অন্তরা, অন্তরা, আরে তোর ছেলে তো কাঁদছে, মনে হয় খিদে পেয়েছে রে, একটু খাইয়ে যা। আসছি চাচি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। টাকা পয়সা হলে মানুষ কি না করে। শুনেছেন তো, আজ মোহরের বাড়িতে বিশাল মিলাদের আয়োজন। এক জন্মে কত কি যে দেখতে হচ্ছে। এতে এত রাগের কি আছে তর্করত্ন মশাই? মিলাদ তো ভালো জিনিস। বাচ্চা ছেলেটা শহর থেকে সুস্থ হয়ে ফিরে এলো, তাই মিলাদ দিয়েছে। কর্তার কি মাথা খারাপ হলো? কেন? তোমার আবার আমার মাথা খারাপ হয়েছে বলে মনে হচ্ছে কেন? আরে এসব করে লোকজনকে হাতে নেওয়ার চেষ্টা। এমনিতেই তো গায়ের সবার কাছে সে ভগবান সেজে বসে আছে, তার উপর এখনো একটু লোকজনকে খাইয়ে দাইয়ে বশ করার চেষ্টা করছে আর কি। তুমি না তর্করত্ন সব ব্যাপারেই খারাপ দেখো। আরে আমাকেও তো দাওয়াত দিয়ে গিয়েছে। আরে সে তো দেবেই, বলি লোক দেখানোর জন্য কিছু কাজও করতে হয়। কর্তা, কর্তা, এই মোহর কবিরাজের বাড়িতে এখনো গেলেন না? না, আমি যাব না। তোর দরকার হলে তুই যা। কি যে বলেন কর্তা, এই আপনার সঙ্গ ছাড়া আমি কি কোথাও কখনো গিয়েছি? তাছাড়া ওই বাড়িতে এত লোকজন, এত খাবার দাবার। কর্তা, আসলে মিলাদ নাকি বিয়ে বাড়ি বুঝাই বড় দায়। কি এত আয়োজন? কি আমার কথা এবার বিশ্বাস হলো? বলেছিলাম না ওই মিলাদের ভান করে লোকজনকে একটা বশ করার চেষ্টা করছে। কর্তা, মোহর আলীকে আপনি এত সহজভাবে নেবেন না। ও হচ্ছে কি একটা টিলে খচ্চর। মল্লিক মশাই, আপনি মোহরের একটা কিছু করুন, তা না হলে কিন্তু কদিন পর মোহরের পাহাড় মাটিতে পড়বে না। মাটিতে না পড়াই ভালো, তাহলে উপরে পাঠাতে বেশি সময় লাগবে না। মোহর কবিরে যতই উড়ুক না কেন, দড়িটা আমার হাতে। টান দিলেই ঠিক নিচে এসে পড়বে। মানে ঠিক বুঝলাম না। তোর বোঝার কথাও না,
ওই নিরেট মাথায় এসব না ঢোকাই ভালো। কর্তা, কেষ্ট না হয় নিরেট, কিন্তু আমি তো গিরেট। তারপরেও তো আপনার কথা আসলে কিছুই বুঝতে পারিনি। আমার ইংরেজি বাহ, ভালোই তো। তা শিখলে কোথায়? না, এই ওই আপনাদের ছোঁয়া ছোঁয়া পেয়ে আপনাদের ধারে কাছে থেকে আর কি। তা কথা বলুন না, আপনার ওই বুদ্ধিটা কি? শোনো তর্ক, মিলাদ দিয়ে মোহর নিজেই নিজের পায়ে কুড়োল মেরেছে। মল্লিক মশাই, একটু খুলে বলুন না, মাথায় ঢুকছে না, সব উপর দিয়ে চলে যাচ্ছে। আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও, তাহলে নিজেরাই তোমরা নিজেদের উত্তর পেয়ে যাবে। বলেন তাহলে, মোহর মিলাদ দিয়েছে কেন? ওই মেয়েটার সন্তান সুস্থ হয়েছে তাই। ছোট মেয়ের সন্তান সুস্থ হলো কি করে? সবাই জানে, ওই শহরে গিয়ে চিকিৎসা করে তারপর ঠিক হয়েছে। এইটাই আমার অস্ত্র। যে নিজের বাড়ির মানুষকে সুস্থ করে তুলতে পারে না, সে করে কিনা গ্রামের মানুষের চিকিৎসা। নিজের বাড়ির মানুষের জন্য শহরের ডাক্তার, আর গ্রামের মানুষের জন্য কবিরাজি চিকিৎসা। আরে বাবা, কবিরাজি চিকিৎসা যদি এতই ভালো হতো, তাহলে নিজের নাতিকে সেই চিকিৎসা দিয়ে সারালো না কেন? এখন থেকে গ্রামের সবার কাছে এই কথাটাই প্রচার করবে। তা না হয় বুঝলাম, কিন্তু কর্তা, ওই গায়ের লোকের সবার পক্ষে তো আর ওই শহরে গিয়ে চিকিৎসা করানো সম্ভব নয়। তাই ওই মোহর কবরেজ আর ওই সোমনাথ বদ্যির চিকিৎসা ছাড়া ওদের আর তো কোনো উপায় থাকে না। সবাইকে এখন থেকে বলে দেবে, আমি এইখানে একটা আধুনিক হাসপাতাল তৈরি করব। সেখানে চিকিৎসা করবে ডাক্তার। আমি অনেক চেষ্টা করছি এখানে একটা আধুনিক চিকিৎসা কেন্দ্র করার। এখন শুধু ইংরেজ সরকারের অনুমতির অপেক্ষা। তারপর দেখব মোহর কবিরেজ কিভাবে মানুষের ভগবান হয়। কি হলো, পথ ছাড়ো? ছাড়বো না, এতদিন পর তোমাকে পেয়েছি, আজ তুমি পালাতে পারবে না। আহা, দেখছো তো হাতের থালা বাসন, এগুলো আগে রেখে আসি। হুম, এটাই তোমার শাস্তি। তুমি ঘরে গেলে আর এমুখো হবে না, সেটা আমি খুব ভালো করে জানি। তুমি কি আমাকে বোকা ভেবেছো? তোমাকে বোকা ভাববো আমি? দেখতে হবে না কার ভাই। তাহলে তুমি আমার সাথে চালাকি করে পার পাবে না কিন্তু। না তো, আমি তো কোনো চালাকি করছি না। আচ্ছা ঠিক আছে, বল। আচ্ছা, আমাকে যদি সত্যি সত্যি কলকাতা পাঠিয়ে দেয়, তাহলে কে যাবে? কখনো দেবে না। আপনি এরকম অলক্ষণে কথা মুখে আনবেন না। আমি আপনাকে কলকাতা কখনো যেতে দেব না। কেন? শুনেছি কলকাতা নাকি খুব বড় শহর, রাক্ষসীর হায়ের মতো। ওখানে যে একবার ঢুকে সে আর বেরোতে পারে না। ওখানে খুব জোরে গাড়ি যায়। তাছাড়া থামলে কেন? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।